গল্পের নাম প্রণয়ের অমল কাব্য। লিখেছেন DRM সোহাগ। আজকে শুনবেন গল্পের ৩৮তম পর্ব। ইরফান হঠাৎই মায়রার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মায়রা ছটফট করে নিজেকে ছাড়াতে। তাকে নিয়ম করে বলবে তাকে পছন্দ করে না, আবার শুধু কাছে আসবে। ইরফান দুহাতে মায়রাকে শক্ত করে ধরল। মায়রার জেদ চাপে। এই লোকটাকে তো সে ছাড়বে না। তাকে পছন্দ করবে না কেন? মোচড়া মুচড়ি করতে থাকে। ইরফান তীব্র বিরক্তিতে কপাল কোঁচকাল। ইচ্ছে করল ঠাটিয়ে একটা চড় মারতে। একটু আগেই বলেছে ডিস্টার্ব না করতে। বাটে তো একটা আস্ত স্টুপিড। বেশ কিছুক্ষণ পর ইরফান মায়রাকে ছেড়ে দেয়। মায়রা মাথা নিচু করে নেয়। ইরফান মায়রার গাল উঁচু করে ধরে। ইরফান রেগে কিছু বলতে গিয়ে জিভ গুটিয়ে নেয় মায়রার বন্ধ চোখের পাতা বেয়ে গড়িয়ে পড়া জলকণা দেখে। মায়রাকে ছেড়ে দুহাতের আজলায় মায়রার মুখটা নিয়ে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছ কেন? মায়রা পিটপিট করে তার ভেজা চোখজোড়া মেলে তাকায়। বাচ্চাদের মতো করে বলে, আপনি আমাকে পছন্দ করেন না। ইরফান মায়রার চোখের দিকে তাকায় তীক্ষ্ণ দৃষ্টিতে। গলায় পেঁচিয়ে রাখা মায়রার ওড়নাটা দুবার ঘুরিয়ে ছুঁড়ে ফেলে। এরপর দুহাতে মায়রাকে খানিকটা উঁচু করে মায়রার গলার নিচ বরাবর তিলটায় আলতো ঠোঁট ছুঁয়ে সূক্ষ্ম হাসে। এরপর গলায় মুখ গুজে বেশ কয়েকবার লম্বা শ্বাস টানে। ওভাবেই মৃদুস্বরে বলে, লিং গার্ল, আই রিয়েলি ডোন্ট লাইক ইউ। আমি বাংলাদেশ এসেছি। শুদ্ধ গড়াগড়ি খাওয়ার মতে করে হেসে বলে, ওগো মিথ্যাবাদী, মোর দাদি, আমি খাট থেকে পড়লে সব দোষ তোমার গ্রান্ডমায়ের। তারেক নেওয়াজের ফুপু বিরক্ত হয়ে বলে, এই বাদরের ছা, আমাকে তোমার লায়ার মনে হয়। শুদ্ধ এবার একটু সিরিয়াস হয়ে বলে, সত্যিই কি এসেছ? হুম। শুদ্ধ মাথায় হাত দিয়ে বলে, ফাইনালি আমি মাকে নিয়ে আসছি। কতদিন পর আমার একমাত্র বুড়ি বউটার চাঁদ মুখখানা দেখব। আহ, ভাবতেই আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। বলছি, তুমি কি গোলাপি হচ্ছ না মাই ফার্স্ট ওয়াইফ? শুদ্ধর দাদি হেসে বলে, ইয়েস বাবু, আমি তোমার লাল মুখ ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে দিব ভেবেই গোলাপি হয়ে গিয়েছি। শুদ্ধ ভোতা মুখ করে ডাকে, গ্রান্ডমা। শুদ্ধর দাদি মৃদু হেসে বলে, ত্রিনাকে নিয়ে এসো। আমি ওয়েট করছি তোমাদের জন্য। ওকে মাই ফার্স্ট ওয়াইফ। ধরণীর বুকে সন্ধ্যার আমেজ নেমেছে। মায়রা ইরফানের বুকে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। ইরফানের দুহাতের বাহুবন্ধনীর মাঝে মায়রা। ইরফানের থুতনি রাখা মায়রার মাথা বরাবর। সেও ঘুমিয়েছে বউকে সঙ্গ দিতে গিয়ে। মিটিমিটি ফ্যানের বাতাস, সাথে এসি মিলিয়ে মায়রার শরীর ভীষণ ঠান্ডা। তবে ইরফানের উষ্ণতায় তা মায়রাকে খুব বেশি কাবু করতে পারল না। ইরফানের ঘুম ভেঙে যায়। ডান হাতে কপাল স্লাইড করে। দুপুরে না খাওয়ার সাথে অভ্যাসগত বিকেলে 1 কাপ কফি না খাওয়ার ফল। বা হাত নাড়াতে গেলে পারল না। চোখ মেলে তাকালে দেখল মায়রা তার বা হাতের বাহুতে মাথা রেখে শান্ত হয়ে ঘুমিয়ে আছে। ইরফান বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল মায়রার মুখপানে, যেন গভীর ভাবনা ভাবছে। হঠাৎই চোখ সরিয়ে নিয়ে ঘূর্ণায়মান ফ্যানটির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। মায়রাকে তার বালিশে শুইয়ে দিয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে মাগরিবের কাজা নামাজ আদায় করল। এরপর জায়নামাজের উপর আবারও শটান হয়ে শুয়ে পড়ে। দৃষ্টি ঘুরিয়ে মায়রার ঘুমন্ত মুখপানে কেমন নির্জীব চোখে চেয়ে থাকে। ভীষণ অস্থির লাগছে। ফোনের ভাইব্রেট শব্দে শোয়া থেকে উঠে কল রিসিভ করে। ওপাশ থেকে বলে, স্যার কনফার্ম করব কি? ইরফান নিশ্চুপ। বা হাত প্যান্টের পকেট রেখে মায়রার পানে চেয়ে আছে। প্রায় মিনিট 3 পেরিয়ে গেলেও ইরফানের কোনো অ্যান্সার না পেয়ে কলের ওপাশ থেকে লোকটি আবারও ডেকে ওঠে, স্যার। ইরফান অস্থির হয়। এসির মাঝেও কেমন ঘামছে। জিভ দিয়ে ঠোঁট ভেজায়। মায়রার দিকে এগিয়ে গিয়ে মায়রার দিকে পাশ ফিরে শুয়ে পড়ে। ডান কানে এখনো ফোন। বা হাতে ঘুমন্ত মায়রাকে টেনে জড়িয়ে নিল নিজের সাথে। ওপাশ থেকে লোকটির আবারও ডাক আসে। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ। তবে কিছু বলল না। মায়রার গলায় মুখ গুজে শ্বাস টানে। বিড়বিড় করে, মাই বার্ড ফ্লাওয়ার।
কথাটা বলে আবারও চুপ হয়ে যায়। কানে এখনো ফোন। বেশ কিছুক্ষণ পর মৃদুস্বরে বলে, মেবি আই উইল নট, বাট ওকে। হয়তো আমি পারব না, কিন্তু কনফার্ম কর। মাইরা ঘুমের মাঝেই নড়েচড়ে ওঠে। উষ্ণতা পেয়ে আরও খানিক ছিটিয়ে নেয় নিজেকে ইরফানের দিকে। ইরফান কল কেটে ফোন বেডের উপর ছুঁড়ে ফেলে। দুহাতে মাইরাকে টেনে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নেয়। গলায় ছোট ছোট চুমু আঁকে। থেকে থেকে শ্বাস টানে দীর্ঘ। চোখ বন্ধ। কিছু সময় পেরোলে ইরফান মাইরার কানের কাছে মুখ নিয়ে ঠোঁট বাঁকিয়ে বিড়বিড়িয়ে বলে, আই ডোন্ট লাইক ইউ, স্টুপিড গার্ল। একটু থেমে হতাশ কণ্ঠে বিড়বিড় করে, হোয়াই আর ইউ সো লিটল গার্ল। মানে তুমি এত ছোট্ট মেয়ে কেন? বেশ কিছুক্ষণ পর মাইরাকে ছেড়ে ইরফান বেড থেকে নেমে পড়ে ঘরের কম পাওয়ারের একটি লাইট জ্বালায়। কাভার থেকে শার্ট, প্যান্ট, ব্লেজার সব বের করে দ্রুত রেডি হয়ে নিল। এরপর হাতে হাতঘড়ি পরে নিল। সাদা শার্ট, কালো ব্লেজার, কালো প্যান্ট পরিহিত ইরফান নিজেকে একবার দেখল। এরপর দৃষ্টি ঘুরিয়ে আয়নায় সৃষ্ট প্রতিবিম্ব ঘুমন্ত মাইরাকে দেখল। আবারও দৃষ্টি ঘুরিয়ে আয়নার তার চোখের দিকে তাকালো। সে নিজেকে মাইরার দেয়া বর্ণনাগুলোর সাথে মেলানোর চেষ্টা করছে। তার চোখগুলো সত্যিই বিড়ালের চোখের মতো। ইরফান হতাশ হয়। এটা কি মাইরার পছন্দ নয়? তার শীষ মাইরার পছন্দ, এটা তো কনফার্ম। আর কিছু কি পছন্দ নয়? ইরফান চিন্তিত হল। তার কি ট্রিটমেন্ট করানো উচিত? মাইরা যে তাকে বিদেশিদের মতো বলে, কিন্তু সে বাংলাদেশিদের মতো হবে কি করে? গায়ের রং কালো করে কিভাবে? চোখের মনি কালো করবে কিভাবে? লেন্স লাগাবে কি? ইরফান এসব উদ্ভট টপিক নিয়ে ভাবছে। এসব তার খেয়ালে আসতেই চরম বিরক্তিতে চোখ মুখ কোঁচকাল। ভাবনার ইতি ঘটিয়ে কিছু ফাইল চেক করে, বেছে বেছে ইম্পর্ট্যান্ট ফাইলগুলো নিয়ে ঘর থেকে বেরোতে নিলে মাইরার ঘুম জড়ানো কণ্ঠ পায়। কোথায় যাচ্ছেন? ইরফানের পা থেমে যায়। পিছু ফিরে তাকায়। মাইরা ঘুম ঘুম ফোলা চোখ মুখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান ঘরের বড় লাইট জ্বালিয়ে দিল। মাইরা চোখ কুঁচকে নেয়। ইরফান এগিয়ে এসে মাইরার সামনে দাঁড়িয়ে মৃদুস্বরে বলে, অফিস। তোমার কিছু লাগবে? মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। কিছু একটা ভেবে বেড থেকে নেমে বলে, আমার জন্য আইসক্রিম আনবেন। ইরফান অবাক হয়ে বলে, ফ্রিজে নেই নাকি? মাইরা দুদিকে মাথা নাড়ায়। অর্থাৎ শেষ? ইরফান অবাক হয়ে বলে, স্টুপিড, কবে খেয়েছ সব? মাইরা চোখ ছোট ছোট করে তাকায়। এই লোকটা একটা অলসের ডিব্বা। এজন্যই তাকে ফ্রিজ এনে দিয়েছিল। মাইরা এখন বুঝেছে। ফ্রিজ না আনলে তো ডেইলি দোকান থেকে আনতে হতো, তাই ফ্রিজ এনেছে। এনেছে তো এনেছে, 3 মাসের বেশি হয়ে গেল। তো সব শেষ হবে না? ইনায়ার বিয়েতে কতজন খেয়ে নিয়েছে? সে তো খেতেই পারেনি। আর এই লোক তাকে সব খাওয়ার অপবাদ দিচ্ছে। মাইরা কিছুটা রেগে বলে, আপনি এক ফ্রিজ আইসক্রিম দিয়ে কি আমাকে পুরো জীবন চালিয়ে নিতে বলছেন? কিপটে লোক একটা। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড গার্ল। একটু থেমে মৃদুস্বরে বলে, আবার আনিয়ে দিব। আই হ্যাভ আ ইম্পর্ট্যান্ট কোশ্চন। অ্যান্সার কর। মাইরা খুশি হয়। মাথা নেড়ে বলে, বলুন। ইরফান গলা ঝেড়ে প্রশ্ন করে, ডু ইউ প্রেফার এ লোকাল পার্সন অর এ ফরেন পার্সন? মাইরা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মাইরার বোকা চাহনি দেখে আবারও গলা ঝেড়ে বলে, আই মিন, তুমি ফরেন ছেলে লাইক কর অর আমাদের দেশের ছেলে? মাইরা এবার ভালো করে বুঝতে পেরে সহজ মনেই উত্তর করল, দেশি ছেলে থাকতে বিদেশি ছেলেদের কেন পছন্দ করতে যাব? পাগল নাকি? আমাদের দেশের ছেলেরাই অনেক সুন্দর। একটু থেমে ইরফানের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, আপনার কি বিদেশি মেয়ে পছন্দ? ইরফান মাইরার প্রশ্ন শুনল না। মাইরার প্রথম কথা শুনেই তার যেমন হতাশ লাগল, তেমনি রাগ হল। ডান হাতে মাইরার গাল চেপে রেগে বলে, স্টুপিড গার্ল, এখন থেকে বিদেশি ছেলেদের লাইক করবে, নয়তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলব তোমার। কথাটা বলে ইরফান মাইরার গাল ছেড়ে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। মাইরা অদ্ভুতভাবে ইরফানের দিকে চেয়ে থাকে। বিড়বিড় করে, খবিশ লোক।
আমার দেশি ছেলে ভালো লাগে, তাতেও এই লোকের সমস্যা। খবিশের দাদা একটা। ইরফান নিচে নেমে তার দাদির রুমে গিয়ে ডাকে, গ্র্যান্ডমা কোথায় তুমি? ইরফানের দাদি ইরফানকে দেখে বেড থেকে নেমে আসে। ইরফানের মাথায় হাত বুলিয়ে বলে, আই থিঙ্ক বিয়ে করে তুমি অনেক শুকিয়ে গিয়েছ। ইরফান বিব্রত বোধ করে। ইরফানের দাদি আড়ালে মিটিমিটি হাসে ইরফানকে বিব্রত করতে পেরে। ইরফান তার দাদির ফান ধরতে পেরে স্বভাবসুলভ গম্ভীর গলায় বলে, আই থিঙ্ক তুমি এখন আমার গ্র্যান্ডফাদারকে ছাড়াও অন্যের গ্র্যান্ডফাদারদের দেখা স্টার্ট করেছ। দ্যাটস হোয়াই তুমি ব্লাইন্ড হওয়ার পথে। ইরফানের দাদি থতমত খেয়ে তাকায়। কি ধরিবাজ ছেলে! এসব রেখে বলে, তুমি কি তোমার ওয়াইফকে লাইক করতে শুরু করেছ? ইরফান ভ্রু কুঁচকে বলে, নো। ইরফানের দাদি হেসে বলে, নো প্রবলেম। তুমি ওকে 100% লাইক করবে। আমি ম্যানেজ করব। ইরফান বাইরে যেতে যেতে ঠোঁট বাঁকিয়ে বলে, ওকে, ট্রাই ইট। মাইরা বেডের উপর গুটিসুটি হয়ে বসে আছে। তার পাশেই সেই বিদেশিদের মতো বয়স্ক মহিলাটি বসে ফোনে কারোর সাথে কথা বলছে। কথা বলার মাঝে ইংলিশটাই বেশি বলে। ইনি তারেক নেওয়াজের ফুপু অর্থাৎ তারেক নেওয়াজের বাবার বোন। ইরফানের দাদা দাদি ইরফানের ছোটবেলাতেই মারা গিয়েছে। তার দাদার এই একমাত্র বোন আছে, যে কানাডায় থাকে। বয়স্ক মহিলাটি ঘরে এসে প্রথমে মায়রার সাথে এসব গল্পই করেছে। কিছুক্ষণ পর তিনি কল কেটে মায়রার দিকে ফিরে বসে মায়রার গালে হাত দিয়ে বলে, এই যে আমার দাদুভাইয়ের বউ, আমার কথা মন দিয়ে শোনো। মায়রা মাথা নেড়ে মৃদু হেসে জবাব দেয়, জি দাদিমা, বলুন। ইরফানের দাদি মায়রার গালে হাত রেখে বলে, তুমি খুব সুইট একটা মেয়ে। আমার ইরফান দাদুভাইয়ের সাথে খুব মানিয়েছে। আসলে আমি আসবো করে আসতে পারছিলাম না। আমার ছোট দাদুভাই খুব অসুস্থ ছিল। সে সুস্থ হলে এদেশে আসলাম। ইরফান তোমায় মানে না শুনেছিলাম। এখানে এসে তোমাদের একসাথে দেখে খুব ভালো লাগলো। মায়রা অবাক হল ইরফানের দাদিকে একদম বাঙালিদের মতো করে কথা বলতে দেখে। যদিও বাংলাতেই বলে, তবে থেকে থেকে ইংলিশ শব্দ বলে। তবে তার সাথে কথা বলার সময় এমন করল না। বয়স্ক মহিলাটি মায়রার জামা ধরে অবাক হয়ে বলে, এসব জামা পরে থাকো তুমি? মায়রা মৃদুস্বরে বলে, জি। ইরফানের দাদি হতাশ কণ্ঠে বলে, তোমার শাশুড়ির তো দেখি কোনো খেয়াল নেই। ছেলে এমনিতেই বউ মানে না। বউটাকে ছেলের সামনে সাজিয়ে গুছিয়ে রাখবে, তা না করে উল্টে তোমাকে জামা পরিয়ে রাখে। আমার দাদুভাই তোমাকে ভালোবাসবে কিভাবে তাহলে? মায়রা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দাদির দিকে। তিনি আবারও বলেন, তোমার শাশুড়ির এই বিয়েতে মত ছিল না। আমি সব জানি। তাই কোনো চিন্তা কর না। আমি তোমার জন্য সব নিয়ে এসেছি। আমি তোমাকে যা যা বলবো, তুমি এখন থেকে সেসব করবে, বুঝেছ? মায়রা পিটপিট চোখে চেয়ে থাকে। ইরফানের দাদি উঠে গিয়ে তার লাগেজ থেকে অনেক বড় একটি প্যাকেট বের করল। সাথে দুটি গয়নার বাক্স। এরপর মায়রার পাশে সেসব রেখে প্রথমে বড় প্যাকেটটির ভিতর থেকে অনেকগুলো শাড়ি বের করে। তার মধ্যে থেকে একটা কালো সিল্কের শাড়ি মায়রার কাঁধে ধরে বলে, বাহ, খুব সুন্দর লাগছে। এখন এটা পরে এসো যাও। মায়রা কি বলবে বুঝল না। বোকার মতো একবার শাড়ির দিকে তাকায় আরেকবার বয়স্ক মহিলাটির দিকে। তিনি মায়রার গালে হাত দিয়ে বলে, তুমি বোকা মেয়ে নাকি? জানো না ছেলেদের এভাবে হাতে রাখতে হয়? বাঙালি মেয়ে হয়েও দেখছি কিছুই জানো না। আচ্ছা, তুমি যদিও ছোট, আমি এসব শেখানোর জন্যই এসেছি। তারেক আমাকে বিয়ের পর থেকেই আসতে বলছিল। সে যাক, এবার এসেছি। তোমাকে সব শিখিয়ে পড়িয়ে তবেই কানাডায় ফিরব। মায়রাকে এখনো বোকার মতো চেয়ে থাকতে দেখে তিনি আবারও বলেন, এখন থেকে সব সময় শাড়ি পরবে। আমার ইরফান দাদুভাইয়ের কাছে কাছে থাকবে। এসব জামা আর কখনো পরবে না।
শাড়ি ছেলেদের দুর্বলতা। যদিও আমার ইরফান দাদু ভাই গুড বয়, তবুও ছেলেদের বিশ্বাস নেই। তাই এখন থেকে আমি যা বলবো সব মেনে চলবে, বুঝেছ? শাড়ি পরে সেজেগুজে থাকলে ইরফান তোমাকে নিয়ে ভাববে। মায়েরা বোকা চোখে চেয়ে বলে, আমি জামা পরলেও উনি আমার কথা ভাবে তো? ইরফানের দাদি ভ্রুকুচকে বলে, তোমাকে কোলে নিয়েছিল বলে তোমার এমন মনে হচ্ছে। ও তোমাকে হেল্প করেছে। বউয়ের ভালোবাসা আলাদা। এবার যাও শাড়িটা পরে এসো। মায়েরা কথা বাড়াল না, চুপচাপ এখানেই শাড়িটা পরে নিল। তার অস্বস্তি হচ্ছে, ব্লাউজের হাত কাটা, আর সাইজেও কেমন ছোট ছোট, যদিও মায়েরা শাড়ি দিয়ে ঢেকে নিয়েছে। মাথায় আঁচল দিয়ে কাঁধও ঢেকে নিয়েছে। ইরফানের দাদি অসন্তুষ্ট চোখে চাইলেন মায়রার দিকে। এগিয়ে এসে বললেন, এভাবে পড়লে হবে না। নো প্রবলেম, আমি ঠিক করে দিচ্ছি। এরপর তিনি শাড়ির আঁচল কাঁধে কুচি করে পরিয়ে দিলেন। সাথে মায়রা কোমর ঢেকেছিল শাড়ি দ্বারা, তা উন্মুক্ত করে দিয়ে ঠিকঠাক করে দিয়ে বলে, এবার ঠিক আছে। এভাবেই শাড়ি পরবে, বুঝেছ? মায়রা চোখ বড় বড় করে তাকায়। অসহায় কণ্ঠে বলে, দাদিমা আমায় ক্ষমা করুন, আমি এভাবে পড়তে পারব না। ইরফানের দাদি অবাক হয়ে বললেন, আরে মেয়ে, আমার ছেলের বউ তোমার চেয়ে অনেক বড়। সে এভাবে বাইরে যায়, আর তোমাকে আমি বাসায় থাকতে বলছি, এটাই পারছ না। পারতে হবে। এবার বুঝেছ কি? মায়রার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করল। সে পাগল নাকি? এভাবে সে ঘুরবে? অসম্ভব। একবার এই ঘর থেকে বেরোলে সে সব খুলে ফেলবে। ইরফানের দাদি মায়রাকে বসিয়ে তার আনা গহনাগুলো পরিয়ে দিতে লাগলেন। গলায় একটি হার পরিয়ে দিলেন, দুহাতে বালা, কানে দুল, ডান হাতের অনামিকা আঙুলে একটি আংটি পরিয়ে দিলেন। সবগুলো সোনার। সবশেষে হাতে ছোট্ট একটা নোসপিন নিয়ে বললেন, তোমার নাক ফুটো আছে। মায়রা মাথা ঝাঁকাল। অর্থাৎ আছে। ইরফানের দাদি নোসপিন পরিয়ে দিতে নিলে মায়রা নিজেই আয়না দেখে পরে নিল। তার বিয়ের কয়েকদিন আগে তার মা নাক ফুরিয়ে দিয়েছিল। এরপর একটা ছোট্ট সোনার রিং পরিয়েও দিয়েছিল। মায়রা রাগ করে খুলে দিয়ে দিয়েছিল, তাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। পরার সময় একটু ব্যথা পায়, তবে ফুটো বন্ধ হয়নি এখনো। মায়রা ইরফানের দাদির সামনে আসলে তিনি মায়রার থুতনিতে হাত দিয়ে বললেন, খুব সুইট লাগছে তোমাকে। এসব গহনা কখনো খুলবে না। আর এভাবেই শাড়ি পরবে সবসময়। কিছু একটা ভেবে প্রশ্ন করে, কতদিন হলো ইরফানের সাথে এক রুমে থাকছ? মায়রা বোকা চোখে চেয়ে থাকে। ইরফানের দাদি আবারও বলেন, তোমাদের মধ্যে কিছু হয়নি তাই না? মায়রা প্রশ্নাত্মক চোখে চেয়ে বলে, কি হবে? ইরফানের দাদি কপাল চাপড়ালেন। গলা আরেকটু নিচু করে সময় নিয়ে কিছু বেঝানোর মতো করে বলতে লাগলেন। মায়রা চোখ বড় বড় করে শব্দ করে বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ। ইরফানের দাদি ভ্রু কুঁচকে বলে, আস্তাগফিরুল্লাহ নয়, বলো আলহামদুলিল্লাহ। মায়রা দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বলে, দাদিমা আমার বাথরুম পেয়েছে। বয়স্ক ভদ্রমহিলা বলে উঠলেন, পরে যেও, আগে আমার কথা শেষ করতে দাও, নয়তো স্বামীরা অন্য মেয়ের কাছে চলে যায়। আমার ছেলের ক্ষেত্রে এমনটাই হয়েছিল। খুবই বাজে ব্যাপার হয়। তাই তোমাকে আগেই শিখিয়ে দিচ্ছি, এসো। মায়রার কেঁদে দেয়ার মতো অবস্থা। মাথা নেড়ে বলে, সত্যি দাদিমা, আমার বাথরুমে যেতেই হবে। আচ্ছা আমার বাথরুমে যাও। কিন্তু আমার তো সবার বাথরুমে গেলে বাথরুমের চাপ আসে না। হোয়াট? মায়রা কোনো রকমে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে ইরফানের দাদি বলে, এই শাড়িগুলো নিয়ে যাও। মায়রা দ্রুত পিছু ফিরে শাড়িগুলো নিয়ে নেয়। নয়তো আবারও এনার সামনে পড়তে হবে। এরপর কোনো কথা না বলে এক প্রকার দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। পিছন থেকে ইরফানের দাদি বলে, আবার আসবে কিন্তু। আরও অনেক কিছু শেখানোর বাকি আছে তোমাকে। মায়রা বিড়বিড় করল, জীবনে না। ইনি না যাওয়া পর্যন্ত আমি ঘর থেকেই বের হব না। কী সব কথা বলে? ছি। মায়রা তার ঘরে যেতে গিয়েও থেমে গেল।
হায় হায়, সে তো অনেক খোলামেলা হয়ে আছে। ছাদের সিঁড়ির দিকে চোখ পড়লে দেখল ফারাহ আর ইনায়া ছাদের দিকে যাচ্ছে। ইনায়ার চোখে মায়রাকে পড়লে মেয়েটা অবাক হয়, তবে বুঝল এসব তার দাদির কাজ। মৃদু হেসে মায়রাকে বলল, মায়রা, ছাদে এসো। মায়রা সম্মতি দিয়ে দ্রুত ইরফানের ঘরে গিয়ে শাড়িগুলো এক জায়গায় রেখে শরীরে একটি ওড়না জড়িয়ে নিজেকে ঢেকে নিল। এবার ভালো লাগছে। এরপর সময় ব্যয় না করে ছাদের উদ্দেশ্যে এগুলো। রাতে ছাদে যেতে তার অনেক ভালো লাগে, সাথে দুজন সঙ্গী থাকলে তো কথাই নেই। মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। ট্রিনা বেগম শুদ্ধর কথায় বেডের উপর বসে বললেন, এখানে এসে বস। এত ব্যস্ত থাকিস? ভাবছি গ্রামে চলে যাব এবার। শুদ্ধর মন খারাপ হল। তার মা গ্রামে একা থাকলে তার একা একা এখানে থাকতে ভালো লাগে না। এগিয়ে এসে মায়ের পাশে বসল শুদ্ধ। এক পা বেডের উপর রেখে তার মায়ের দুহাত ধরে দুঃখ দুঃখ মুখ করে বলে, আমাকে কি তুমি অর্ধেক মাস পেটে রেখেছিলে মা? ট্রিনা বেগম ভ্রু কুঁচকে বলেন, অর্ধেক মাস মানে? অর্ধেক মাস রাখলে তুই বাঁচতি। শুদ্ধ আগের চেয়েও দুঃখ দুঃখ মুখ করে বলল, 10 মাস পেটে রাখলে এখন খেয়াল রাখার বেলায় কিপটামি করছো কেন? আমার মনে হচ্ছে তোমার ভুলে যাওয়ার রোগ আছে। আমাকে অর্ধেক মাস পেটে রেখেছ তো, তাই বছরের অর্ধেক সময় আমাকে আর মনে পড়ে না তোমার? বলছি, বাকি অর্ধেক মাস আমাকে কে পেটে ধরেছিল গো? ট্রিনা বেগম বিরক্ত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ হতাশ কণ্ঠে বলল, বলো বলো। বাকি 5 মাসকে আমাকে ধার নিয়ে তার পেটে রেখেছিল। আহারে, সেই মাকে এখনো দেখতেই পেলাম না। তুমি কি হিংসুটে মা, যে তোমার ছেলেকে ধার নিয়ে এত কষ্ট করে তার পেটে রাখল, তাকে একবার আমার কাছে আনবে না? ইস, কি যে কষ্ট হচ্ছে আমার। ট্রিনা বেগম শুদ্ধর কান টেনে ধরে বলে, এই বাদর তোকে কে পেটে ধরবে? তোর মতো বাদরকে পেটে ধরবে ভাবলেই তো মানুষ বেহুশ হয়ে যাবে। আহ, মা ছাড়ো। আমার আরেক মাকে দেখতে চেয়েছি বলে তুমি চরম হিংসুটের পরিচয় দিচ্ছ। তুমি আমাকে যতই বাধা দাও না কেন, আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে তাকে ঠিক খুঁজে নিব। তুমি কখনোই আমাদের মাঝে বাধা হতে পারবে না। এই বাদর থামবি তুই। পেটের ভেতরেও দিনে 200 বার লাথি মেরে মেরে জ্বালিয়েছিস। বাইরে বেরিয়ে তো আস্ত বাদর হয়ে গেলি। শুদ্ধ তার কান থেকে তার মায়ের হাত ছাড়িয়ে নিয়ে দাঁত কেলিয়ে হাসল। অতপর একটু মন খারাপ করে বলল, আমি যেখানে তুমিও সেখানে। তোমার গ্রামের উই বাড়ি তুলে এনে আমার বাড়ির ছাদের উপর রাখব। হবে না। বাদর হই আর হনুমান হই, তুমি এখানেই থাকবে। শেষ কথা। ট্রিনা বেগম এ পর্যায়ে মৃদু হেসে বললেন, সে দেখা যাবে। তুই কি বলবি বলছিলি? বল। শুদ্ধ সিরিয়াস হল। একটু থেমে গলা ঝেড়ে বলে, সামিয়া মেয়েটাকে আংটি কেন দিয়েছ মা? আমাকে কি একটা কথা বলা উচিত ছিল না তোমার? ট্রিনা বেগম ভ্রু কুঁচকে বললেন, ওকে আংটি দিল, তোকে কেন বলতে হবে? আমার জন্য আংটি দিয়েছ, তো আমাকে বলবে না তুমি? তুমি তাকে আমার সাথে জড়িয়ে দিতে চাইছ। এটা অন্যকে বলার আগে আমাকে একবার বলবে না? ট্রিনা বেগম শুদ্ধর মাথায় হাত দিয়ে মৃদু হেসে বলেন, ওকে আমার খুব পছন্দ তোর জন্য। কিন্তু আমার ওকে পছন্দ নয় মা। ট্রিনা বেগম বিস্ময় চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, আমার অন্য কাউকে পছন্দ মা। ট্রিনা বেগম বিস্ময় চোখে তাকায় শুদ্ধর দিকে। অবাক কণ্ঠে বলে, সামিয়ার কি হবে তাহলে? ওকে আমি বলেছি ওকেই আমার বৌমা বানাবো। ও তো কষ্ট পাবে বাবা। তুই তো আমাকে আগে বলিসনি তোর অন্য কাউকে পছন্দ। শুদ্ধ হঠাৎই চেঁচিয়ে বলে, আমি কিভাবে বলবো? তুমি আমাকে সেই সুযোগটাই তো দাওনি। আমাকে না জানিয়েই অন্য কাউকে কথা দিয়ে দিয়েছ। আমার বাড়ি এনে রেখে দিয়েছ। সে আমার সেবা করছে, আমার বউ হবে বলে। অথচ আমি জানিই না। তুমি আমাকে আগে বলেছ ঠিক আছে, কিন্তু আমাকে বলার আরো অনেক আগেই তো তুমি এই মেয়েটাকে কথা দিয়ে দিয়েছ। কেন? আমি কি রোবট? আমার মন নেই? তুমি আমার মনের কথা একটাবার শুনবে না? উল্টে এমন এমন ইমোশনাল কথা শোনাতে আমি নিজেই ভেঙে যেতাম। একটু থেমে আবারও বলে, সবচেয়ে বড় কথা, বাড়িতে আমি তোমায় নিষেধ করেছিলাম, এরপরও এটা নিয়ে তুমি এখনো কিভাবে পড়ে আছো?
আমি নিষেধ করেছিলাম কিনা বলো। ত্রিনা বেগম নীরব চোখে ছেলের পানে চেয়ে আছেন। শুদ্ধর কণ্ঠে রাগ। আবারও শব্দ করে বলে ওঠে, তুমি আমার কত ভালো মা। অথচ আসল সুখ হাতে তুলে দেওয়ার সময় আমার মতামত না শুনে নিজের মতামত আমার উপর চাপিয়ে দিতে চাইছ। কেমন মা তুমি বলো তো? নিজের ছেলের ভালো থাকার কথাটা একবার ভাববে না? নিজের কথা ভাবতে গিয়ে আমার কথা ভুলে গিয়েছ। ত্রিনা বেগম জড়িয়ে আসা কণ্ঠে ডাকে, শুদ্ধ। শুদ্ধ তার মায়ের দিকে তাকাল না। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, লাস্ট একটা রিকোয়েস্ট রাখো, মেয়েটাকে তার বাড়ি রেখে এসো প্লিজ। আমি তোমাকে আর এই মেয়েকে নিতে পারছি না। এমনিতেই আমার জীবনে অশান্তির শেষ নেই। ত্রিনা বেগম ঝাপসা চোখে ছেলের প্রস্থান দেখলেন। সে ভালো মা হতে পারেনি। তার ছেলে তাকে নিতে পারছে না যে। হয়তো তার ভুল আছে। সে না হয়ে সামলে নিত কোনোভাবে। তার ছেলের সুখের জন্য কি কম কিছু করেছে? কিন্তু তার ছেলে তাকে কিভাবে বলতে পারল সে শুদ্ধর সুখের কথা ভুলে গিয়েছে? সামিয়া খুব লক্ষ্মী একটা মেয়ে। শুদ্ধ সুখী হবে বলেই তো সামিয়ার মতো মেয়েকে তার ছেলের জন্য ঠিক করলেন। সামিয়া শুদ্ধর বলা কথাগুলো শুনেছে। ত্রিনা বেগমের ঘরের পাশেই দাঁড়িয়েছিল। শুদ্ধ হনহন করে বেরিয়ে গেল। সামিয়া ঝাপসা চোখে দেখল শুদ্ধর প্রস্থান। সামিয়ার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে দরজার কাছে এসে একবার ত্রিনা বেগমের দিকে তাকায় ছলছল দৃষ্টিতে, যিনি বেডের এক কোণায় কেমন নির্জীব হয়ে বসে রয়েছেন। বেশ কিছুক্ষণ পর বসা থেকে দাঁড়িয়ে ঘর থেকে বেরোনোর জন্য এগোলে দরজার সামনে সামিয়াকে দেখে অবাক হলেন। বুঝলেন না তিনি মেয়েটাকে কি জবাব দিবেন। নিজেকে সামলে নিল খুব দ্রুত। দীর্ঘশ্বাস ফেলে মৃদুস্বরে বললেন, আমায় ক্ষমা করিস সামিয়া মা। সামিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে। ঠোঁটের কোণে মলিন হাসি ফুটে ওঠে। অতপর উল্টো ঘুরে ধীরপায়ে তার বরাদ্দকৃত রুমের দিকে এগোয়। তার দমবন্ধ লাগছে। তবুও সমস্যা নেই, না পাওয়ার অভ্যেস আছে তার। খুব বেশি দিনের স্বপ্ন তো নয়। কিন্তু দীর্ঘদিনের অনুভূতি যখন একদিনের জন্য হলেও স্বপ্নে পরিণত হয়, তখন তার কষ্টের ভার হয়তো একটু বেশি হয়। এই যে সামিয়ার হচ্ছে। মেয়েটা ঘাড় বাঁকিয়ে শুদ্ধর ঘরের দিকে তাকাল। শুদ্ধ তার ঘরে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে। মেয়েটির দুচোখের পাতা বেয়ে অবাধ্য বেদনাময় অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। মায়েরা চিন্তিত বদনে বসে আছে ছাদের মেঝেতে। তার সামনে ইনায়া আর ফারাহ বসা। ফারাহ বেশ কেঁদেছে দেখেই বোঝা যাচ্ছে। ফারাহ আর শুদ্ধর পুরো কাহিনী ইনায়া মায়রাকে বলেছে। এতেই মায়রা চিন্তিত হয়। তাহলে সামিয়ার কি হবে? এসব রেখে ফারাহ আর শুদ্ধর কথা ভাবল। তারা দুজন দুজনকে চায়। এখানে সামিয়া মেয়েটা তো তৃতীয় ব্যক্তি। মায়রা ভাবল সে ত্রিনা বেগমের সাথে কথা বলবে না হয়। কিন্তু এখন শুদ্ধ ভাইয়াকে ফারার কাছে কিভাবে আনা যায়? কিছু একটা মাথায় আসতেই চুটকি বাজিয়ে বলে, আইডিয়া। ফারাহ আপু চিন্তা কর না। শুদ্ধ ভাই তোমার দিকে লাফাতে লাফাতে আসবে। ফারাহ বোকা চোখে বলে, কিভাবে? মায়রা বসা থেকে দাঁড়িয়ে বলল, ম্যাজিক করব। তুমি ইনায়া আপুর সাথে থাকো। আমি সব ঠিক করে দিচ্ছি, ওয়েট। কথাটা বলে এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। ইরফানের ঘরে প্রবেশ করে। ওয়াশরুম থেকে পানির কলকল শব্দে বুঝল ইরফান ওয়াশরুমে। মায়রা ইরফানের ফোন খুঁজল। 2 মিনিটেই পেয়ে গেল। অন করলে পাসওয়ার্ড দেখে চিন্তিত হল না। সে ইরফানকে অনেকবার খুলতে দেখেছে। পাসওয়ার্ড BIRDFLOWER। মায়রা জানে না এটা আসলে কি। তবে এর বাংলা অর্থ তো পাখি ফুল হয়। পাখি নাকি ফুল? এসব ভাবনা রেখে সে শুদ্ধর নাম্বারে একটা মেসেজ পাঠিয়ে সেটা ডিলিট করে দেয়। এরপর ইরফানের ফোন রাখতে গিয়েও কি মনে করে ফটোসের মধ্যে গিয়ে ক্লিক করলে প্রথমেই ছোট ছোট অনেকগুলো পিক ভেসে ওঠে স্ক্রিনে। মনে হলো স্কুল ড্রেস পরা কোনো মেয়ের অনেক পিক। মায়রা পিকের উপর ক্লিক করার সাথে সাথেই ইরফান তার হাত থেকে ছো মেরে ফোনটা কেড়ে নেয়। মায়রা দেখতেই পারল না। দ্রুত হাত বাড়িয়ে বলে, আরে দেখি দেখি, ওটা কার পিক? ইরফান তার ফোনের আলো অফ করে বেডের উপর ছুঁড়ে ফেলে।
মায়রার দিকে রেগে তাকায়। মায়রা ইরফানকে তার দিকে রেগে তাকাতে দেখে আমতা আমতা করে। সে তো না বলে লোকটার ফোন নিয়েছিল। ইরফান রেগে তাকালেও মুহূর্তেই দৃষ্টিতে একরাশ শীতলতা বীর করে। কেমন অন্যরকম লাগলো মায়রাকে। বিকেলেও তো স্বাভাবিক লেগেছে, পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায়। কালো সিল্কের শাড়ি পরা, গলায় নেকলেস টাইপ কিছু লাগলো ইরফানের কাছে। হাতে বালা, কানে দুল, সবশেষে নাকের ডান পাশে জলজল করা ছোট্ট কিছুতে ইরফানের চোখ আটকায়। মায়রা ঢোক গিলে। লোকটার ফোন নেয় তাকে কি করবে? সুযোগ মতো ঘর থেকে এক দৌড়ে বেরিয়ে যায়। ইরফান বিরক্তি চোখে তাকায়। বড় বড় পা ফেলে মায়রাকে ধরতে যায়। মায়রা বাইরে বেরিয়ে ইরফানের দাদিকে এদিকে আসতে দেখে চোখ বড় বড় করে আবারও উল্টো ঘুরে ভেতরে প্রবেশ করতে নিলে ইরফানের বুকে ধাক্কা খেয়ে পড়তে নিলে ইরফান ডান হাতে মায়রাকে টেনে তার সাথে চেপে ধরে বা হাতে ডো লক করে দেয়। মায়রা অসহায় কণ্ঠে বলে, আপনার ফোন দিয়ে আমি অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছি। প্লিজ কিছু বলবেন না। ইরফান মৃদুস্বরে বলে, লক জানলে কি করে? মায়রা ধরা পড়ার মতো করে বলে, দেখে ফেলেছিলাম। সরি। ভুল করে। মায়রা ইরফানকে তার দিকে শান্ত চোখে চেয়ে থাকতে দেখে বলে, একটা কথা বলি। ইরফান ছোট করে বলে, হুম। বার্ডফ্লাওয়ার মানে কি? ইরফান তোরাক করে মায়রার চোখে চোখ রাখে। মায়রার চোখে কৌতূহল। ইরফান মৃদুস্বরে অ্যান্সার করে, ইউ। মায়রা অবুঝ গলায় বলে, মানে? ইরফান আবারও বলে, স্টুপিড গার্ল। মায়রা বিরক্ত হয়ে বলে, আপনি একটা কথা সহজভাবে বলতে পারেন না? ইরফান বিরক্তি কণ্ঠে আওড়ায়, গাধা। মায়রা ইরফানের কথা শুনে বিড়বিড়িয়ে বলে, গন্ডার। ইরফান শুনেছে কিনা ছোট করে বলে, ওকে। মায়রা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। এই লোকটা কি পাগল টাগল নাকি? ইরফান মায়রার মুখাবয়বে দৃষ্টি বুলায়। দৃষ্টি স্থির হয় মায়রার নসপিনে, আঁখি জুড়ে মুগ্ধতা। নাকের সেই ছোট্ট বস্তুটা, সাথে কানের দুল মিলিয়ে ইরফান যেন এক নতুন মায়রাকে আবিষ্কার করল। ডান হাত বাড়িয়ে মায়রার নসপিনের উপর 2 আঙুল রেখে নসপিন ঘুরায়। শীতল কণ্ঠে বলে, এটা কি পড়েছ? মায়রা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে মৃদুস্বরে বলে, নাকফুল। ইরফান মোহিত চোখে চেয়ে বিড়বিড় করে, নোসপিন। সো নাইস। এরপর মায়রার নোসপিনটা ঘোরাতে ঘোরাতে ঠান্ডা গলায় বলে, ইউ নো, লিটল গার্লদের এসব অ্যাভয়েড করতে হয়। মায়রা কিছুটা তেজ নিয়ে বলে, আমি বড়। ইরফান মায়রার চোখে চোখ রেখে মৃদুস্বরে বলে, শিওর। মায়রা সেয়াগের ভঙ্গিতেই মাথা নাড়িয়ে জানায়, অবশ্যই সে বড়। ইরফান ঠোঁট বাঁকালো সামান্য। মুখ এগিয়ে নিয়ে মায়রার নসপিন বরাবর কিছুটা জায়গা জুড়ে দাঁত বসায়। মায়রা আর্তনাদ করে ওঠে। বেশ ব্যথা পেয়েছে। চোখে পানি জমে গিয়েছে। ইরফান মায়রার কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলে, আই ওয়ান্ট দি প্রুফ রাইট নাও। ডোন্ট ডিস্টার্ব মি অ্যাট অল, ওকে? মানে আমি এক্ষুনি প্রমাণ চাই, আমাকে একদম ডিস্টার্ব করবে না, ওকে? চলবে ইনশাআল্লাহ।